আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন শান্তকে টি-20 ফরম্যাটে দলে অন্তর্ভুক্ত করাতে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শুধুমাত্র নাজমুল হোসেন শান্তর সংযুক্তি বা দলভুক্ত করার কারণে যদি এত সমালোচনা হয়ে থাকে, তাহলে একজন ক্রিকেটার আছেন যিনি টি-20 ফরম্যাটে দলভুক্ত হয়ে আসছেন দীর্ঘদিন হলোই, কিন্তু তার পারফরমেন্স একদমই যাচ্ছে তাই টি-20 ফরম্যাটে, কিন্তু তাকে নিয়ে কোনো এ ধরনের আলোচনাও হয় না। তাকে নিয়ে তার দলভুক্তিকরণ নিয়ে বা তার দলের সঙ্গে রাখাটার যুক্তিসঙ্গত কিনা সেটা নিয়েও কিন্তু খুব একটা আলোচনায় বা সমালোচনা তৈরি হয় না। তার নাম হচ্ছে সৌম্য সরকার। সত্যি সৌম্য সরকার প্রতিভা দেখিয়ে দীর্ঘদিন হলোই ক্রিকেট খেলে যাচ্ছেন। যদিও আমরা ইয়াংস্টার বলি, তিনি নিজেও হয়তো বলেছেন এই 10-12 বছর হলো এই ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার পরও তাদেরকে যেভাবে ইয়াংস্টার হিসাবে বিবেচনায় আনা হচ্ছে বা বলা হচ্ছে, সেটা আসলেই বাংলাদেশের এই পার্সপেক্টিভ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে কারণে সৌম্য সরকারের কথাটা বললাম, সৌম্য সরকার একদম হারিয়ে গিয়েছিলেন। তাকে আবারও এই তার প্রিয় কোচ চাঁদনিকা হাথুরুসিংহে তাকে অন্তর্ভুক্ত করেছে এবং তাকে নিয়ে যে স্বপ্নটি চান্ডিকা দেখেছিলেন সেটার কিছুটা ঝলক তিনি দেখিয়েছিলেন 2023 সালে, যখন তাকে আবারও কামব্যাক করানো হয়েছিল এবং বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 169 রানের একটা ইনিংস। কিন্তু আমরা সবসময় ভুলে যাই তিনি কোন ফরম্যাটে ভালো করছেন আর কোন ফরম্যাটে পারছেন না। তিনি ওডিআই ফরম্যাটে কিন্তু অ্যাভারেজ একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছেন একদম ক্যারিয়ারের শুরু থেকে, কিন্তু টি-20 ফরম্যাটে তিনি কখনোই ধারাবাহিক ছিলেন না। টি-20 ফরম্যাটে তিনি কখনোই ভালো পারফরমেন্স প্রদর্শন করতে পারেননি, যে কারণে তার সম্ভবত 89টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে মাত্র 18 তার অ্যাভারেজ, এবং 100-র উপরে বিপিএলে ম্যাচ খেলেছেন, সেখানেও কিন্তু তার অ্যাভারেজ ওই 18-19-এর মতোই। তার মানে তিনি টি-20 ফরম্যাটের জন্য আসলেই সত্যি কোথাও কোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারেননি। এবং আরেকটি মজার তথ্য বলি, টি-20 ফরম্যাটে সর্বশেষ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 50 রান করেছিলেন, তাও তার খেলার অন্ততপক্ষে 30টি ম্যাচ আগে। সেটা সম্ভবত 2021 সালের জুলাই মাসে, অন্ততপক্ষে সেটাও প্রায় 4 বছর আগের ঘটনা। এই 4 বছরের মধ্যে কোনো 50 দেখা পাননি। এই 29টি ম্যাচের মধ্যে মাঝে যে 29টি ম্যাচ খেলেছেন, সেখানে মাত্র 3টি ইনিংসে 30 ঊর্ধ্ব রান করতে পেরেছেন। এতটা যাচ্ছে তাই পারফরমেন্স। এবং 2024 সালেও তিনি যে 12টি টি-20 ম্যাচ খেলেছেন, সেখানেও কোনো 50 তো নেই, মানে ওই 30 পেরোনো ইনিংসের সংখ্যা ওই 3টি। এই জন্যই বলছি, এত বাজে পারফরমেন্স করার পরও সৌম্য সরকার টি-20-র সঙ্গে সবসময়ই রেখে দিচ্ছেন নির্বাচক প্যানেলের সদস্যরা। তার সঙ্গে আসলে টি-20 ফরম্যাটে তিনি যে ভালো করতে পারছেন না বা মাঝে মধ্যে তিনি ভালো করছেন, সে কারণে সারা বছর বয়ে বেড়ানো আমার কাছে মনে হয় না এটা খুব একটা যুক্তিসঙ্গত। সৌম্য সরকারকে একটা ফরম্যাটের জন্য বিবেচনায় রাখলে হয়তোবা ভালো সার্ভিস বাংলাদেশ ক্রিকেট পেতে পারে, সেটা হচ্ছে ওডিআই ফরম্যাট। এই ওডিআই ফরম্যাটে আমরা ওডিআই ফরম্যাট আর টি-20 ফরম্যাট দুটাকে একসঙ্গে গুলিয়ে সৌম্য সরকারকে একদম জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছি, যে কারণে বাংলাদেশ সৌম্য সরকারের কাছ থেকে প্রপার সার্ভিস পাচ্ছে না। আমরা চাই এই জায়গায় আরেকটু অ্যানালিটিক্যাল দিক থেকে যদি চিন্তা করে নির্বাচক প্যানেলের সদস্যরা দল গঠন করে, তাহলে অন্তত পক্ষে এই যে নাজমুল হোসেন শান্তকে এত বকাঝকা এত গালিগালাজ করি আমরা, অন্ততপক্ষে নাজমুল হোসেন শান্তর কিন্তু স্ট্যাট অবশ্যই সৌম্য সরকারের চেয়ে অনেক অনেক গুণ ভালো। টি-20 পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হয়তোবা হ্যাঁ, কিছু স্ট্রাইক রেটের ক্ষেত্রে হয়তোবা কিছুটা পিছিয়ে শান্ত, কিন্তু রান করার ক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে সৌম্য সরকারের চেয়ে নাজমুল হোসেন শান্ত বেশ খানিকটা এগিয়ে। কিন্তু তারপরও আমরা শান্তকেই দোষারোপ করি, কিন্তু সৌম্য সরকার সবসময় পার পেয়ে যান। এই পার পাওয়া থেকে আমরা অন্ততপক্ষে রেহাই চাই। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বলতে সবাই ভালো থাকবেন।